ইয়ত পাবলিকেশন ভলিউম 1 পেজ নাম্বার 1037 এক দাগ থেকে 10 দাগ পর্যন্ত কোশ্চেনগুলো সলভ করছে। In a transmission system, if V is the transmission voltage, weight of copper কথাটা নিচে দাগ দাও, needs is proportional to dash. সেম রিলেটেড করছেন, 5 দাগেও পাবে এবং 16 দাগেও পাবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট করছেন। দেখো volume of copper directly proportional to 1 by v square cos square phi। তাহলে এখান থেকে আমরা কি জানতে পারি যে ভলিউম অফ দ্য কপার ও ভোল্টেজের সঙ্গে এবং পাওয়ার ফ্যাক্টরের সঙ্গে স্কোয়ার টাইমে ইনভার্সলি প্রপোর্শনালি ভ্যারি করে। তাহলে ইন এ ট্রান্সমিশন সিস্টেম ইফ ভি ইজ দ্য ট্রান্সমিশন ভোল্টেজ, ওয়েট অফ দ্য কপার নিডেড ইজ প্রপোর্শনাল টু 1 by v স্কোয়ার। তাহলে সঠিক উত্তর বি ফর বয় হবে। দুদাগের কোশ্চেনটা, ইন এ ড্যাশ ইজ এ নেটওয়ার্ক অফ ইলেকট্রিক্যাল কম্পোনেন্টস ইউজড টু সাপ্লাই ট্রান্সফার অ্যান্ড ইউজড ইলেকট্রিক্যাল পাওয়ার। তাহলে একটা ইলেকট্রিক্যাল নেটওয়ার্ক কম্পোনেন্ট যা ইলেকট্রিক্যাল পাওয়ার সাপ্লাই ট্রান্সফার এবং ট্রান্সফার করে তাকে কি বলে? ইলেকট্রিক্যাল পাওয়ার সিস্টেম। এ দেখ সঠিক উত্তর ইলেকট্রিক্যাল পাওয়ার, অল অফ দ্য অ্যাবভ, নান অফ দ্য অ্যাবভ, এগুলো অপশন বানানোর জন্য দিয়েছে। বি ফর বয়, এ দাগে সঠিক উত্তর। 3 দাগে দ্য মেইন অ্যাডভান্টেজ, মেইন অ্যাডভান্টেজ কথাটা নিচে দাগ দাও, অফ এসি ওভার ডিসি ইজ ড্যাশ। এসির তুলনায় ডিসির মেইন অ্যাডভান্টেজটা জানতে চাইছে। এ দাগে কি বলছে? দ্য কনভার্সন ফ্লেক্সিবিলিটি ফ্রম অন ভোল্টেজ লেভেল টু আদার। দেখো এসির ক্ষেত্রে আমরা জানি ট্রান্সফরমারের পার টার্নে ভোল্টেজ সেম, তাহলে টার্ন সংখ্যা বাড়িয়ে ভোল্টেজ বাড়ানো বা টার্ন সংখ্যা কমিয়ে ভোল্টেজ কমানোর প্রভিশন এসিতে আছে। তাহলে সেটা এই ফ্লেক্সিবিলিটিটা এসির ক্ষেত্রে আমরা পেতে পারি। তাহলে এ দাগ সঠিক আছে। বি দাগে কি বলছে? এসি ক্যান বি ইজিলি কনভার্টেড টু ডিসি বাই ইউজিং এ রেকটিফায়ার। হ্যাঁ, আমরা জানি রেকটিফায়ারের কাজ এসিকে ডিসিতে কনভার্ট করা। ব্রিজ রেকটিফায়ার ব্যবহার করে এটা আমরা খুব সহজে করতে পারি। তাহলে বি দাগও সঠিক আছে। সি দাগে এসি ইজ ইজি টু মেনটেন অ্যান্ড ক্যান বি ইজিলি ডিস্ট্রিবিউটেড টু লং ডিস্টেন্স। দেখো লং ডিস্টেন্সে যখন আমরা পাওয়ার পাঠাতে যাব, আমরা জানি আর ইজ ইকুয়াল টু রো ইন্টু এল বাই এ। তাহলে ডিস্টেন্স বেশি হলে আর ডিরেক্টলি প্রপোর্শনাল টু এল, ডিস্টেন্স বেশি তাহলে রেজিস্ট্যান্স বেশি হয়। তাহলে রেজিস্ট্যান্স যদি বেশি হয় ভি ইজ ইকুয়াল টু আই আর, তাহলে ভি ডিরেক্টলি প্রপোর্শনাল টু আর। তাহলে ডিস্টেন্স যখন বেশি হবে রেজিস্ট্যান্স বেশি হলে ভোল্টেজ ড্রপ বেশি হয়। তাহলে সেই জন্য সেন্ডিং এন্ড থেকে রিসিভিং এন্ডের ভোল্টেজ ড্রপ হতে থাকে। তাহলে সেই সমস্যার হাত থেকে বাঁচার জন্য আমরা যদি কারেন্টের মানটাকে কমিয়ে দিই, তাহলে সেক্ষেত্রে কী হয়? ভি ইজ ইকুয়াল টু আই আর, তাহলে ভি ডিরেক্টলি প্রপোর্শনাল টু আই। ভোল্টেজ বাড়িয়ে হাই ভোল্টেজে ট্রান্সমিশন করার ক্ষেত্রে ভোল্টেজ বাড়িয়ে কারেন্ট যদি কমানো হয়, সেক্ষেত্রে ভোল্টেজ ড্রপের মানটা কমানো সম্ভব হয়। সেটা এসির ক্ষেত্রে খুব সহজে করা সম্ভব। যত বেশি লং ডিস্টেন্সের পাওয়ার ট্রান্সমিশন করার দরকার হয়, তত ভোল্টেজ লেভেলটাকে হাই করে দিলে আমরা জানি পাওয়ারটা সেম থাকে, সেজন্য ভোল্টেজ যত বাড়ে কারেন্টের পরিমাণ তত কমে। আর কারেন্টের পরিমাণ কমলে দুই দিক থেকে লাভ হয়, কন্ডাক্টরের ক্রস সেকশন এরিয়া কমে বা ভলিউম কমে, এবং সঙ্গে সঙ্গে কারেন্টের পরিমাণ কমে বলে ভোল্টেজ ড্রপের মানটাও কম হয়। তাহলে 3 দাগও সঠিক আছে, সেজন্য সবগুলোই সঠিক বলে বেস্ট অ্যান্সার হিসেবে সঠিক উত্তর হবে অল অফ দ্য অ্যাবভ। 4 দাগের কোশ্চেনটা, হোয়াট ইজ দ্য সাপ্লাই ফ্রিকোয়েন্সি? সাপ্লাই ফ্রিকোয়েন্সি কথাটা নিচে দাগ দাও, ফর পাওয়ার সাপ্লাই ইন ইন্ডিয়া। ইন্ডিয়া কথাটা নিচে দাগ দাও। 50 হার্টজ সবাই জানো, আর 60 হার্টজ যেটা লেখা আছে সি দাগে, তার পাশে একটা অ্যারো চিহ্ন দিয়ে লিখে রাখো ইউএসএতে ট্রান্সমিশন সাপ্লাই ফ্রিকোয়েন্সিটা 60 হার্টজ ব্যবহার করা হয়। 5 দাগের কোশ্চেনটা সেম রিলেটেড কোশ্চেন, 1 দাগেও ছিল এবং 16 দাগেও আছে। দ্য ভলিউম কথাটা নিচে দাগ দাও, ফর কপার রিকোয়ার্ড কথাটা নিচে দাগ দাও, ফর অ্যান এসি ট্রান্সমিশন লাইন ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ড্যাশ। ইনভার্সলি কথাটা নিচে দাগ দাও। কারেন্ট, ভোল্টেজ, পাওয়ার ফ্যাক্টর, নাকি বোথ ভি অ্যান্ড সি? দেখো কারেন্ট যেটা লেখা আছে এ দেখ, তার পাশে একটা অ্যারো চিহ্ন দিয়ে লিখে রাখো শুধু সমানুপাতিক চিহ্ন। কারেন্টের সঙ্গে সমানুপাতিক চিহ্ন হারে ভ্যারি করে। পরেরটা দেখা আছে বি দাগ ভলিউমের পাশে একটা অ্যারো চিহ্ন দিয়ে লিখে রাখো 1 বাই সমানুপাতিক চিহ্ন, মানে ইনভার্সলি প্রপোর্শনালি ভ্যারি করে, মানে 1 বাই ভি স্কোয়ারের সঙ্গে এটা ভ্যারি করে। এই যে এখান থেকে আমরা পাচ্ছি 1 বাই ভি স্কোয়ার।
তাহলে সেজন্য বি দাগ সঠিক আছে, সি দাগে পাওয়ার ফ্যাক্টর, এই যে এই পোর্শনটুকু, তাহলে এটাও সঠিক আছে, সি দাগের পোর্শনটা 1/, মানে তুমি 1/, সমানুপাতিক চিহ্ন এরকম দিতে পারো, বা এই জিনিসটা লিখে রেখে দিতে পারো, তারও হবে। তাহলে সঠিক উত্তর এখানকার অপশন অনুসারে বি এবং সি দুটোই আছে, তাহলে সেজন্য বেস্ট অ্যান্সার হিসেবে সঠিক উত্তর হবে ডি ফর ডগ, বোথ বি অ্যান্ড সি। 6 জায়গার কোশ্চেনটা দেখো, ফর আ ট্রান্সমিশন অফ পাওয়ার ওভার এ ডিস্টেন্স অফ 500 কিলোমিটার, 500 কিলোমিটার কথাটা নিচে দাগ দাও, দ্য ট্রান্সমিশন ভোল্টেজ শুড বি ইন দ্য রেঞ্জ অফ ড্যাশ। বোর্ডে দেখো আমরা লিখেছি 11 কিলো ভোল্টের জন্য সুইটেবল ডিস্টেন্স 15 থেকে 30 কিলোমিটার, 33 কিলো ভোল্টের জন্য 30 থেকে 60 কিলোমিটার, 66 কিলো ভোল্টের জন্য 60 থেকে 100 কিলোমিটার, 132 কিলো ভোল্টের জন্য 100 থেকে 200 কিলোমিটার, 220 কিলো ভোল্টের জন্য 200 থেকে 300 কিলোমিটার, এবং 400 কিলো ভোল্টের ক্ষেত্রে 300 থেকে 400 কিলোমিটারের অ্যাবোভের ডিস্টেন্স ব্যবহার করা হয়। এবার এখানে যেহেতু আমাকে ডিস্টেন্সটা 500 কিলোমিটার বলেছে, তাহলে সেটা দেখো 300 থেকে 400 কিলোমিটার বা অ্যাবোভ এই রেঞ্জের ভেতর পড়ে, তাহলে সঠিক উত্তর হওয়া উচিত 400 কিলো ভোল্ট। কিন্তু এখানে অপশান 400 কিলো ভোল্ট নেই। যত ডিস্টেন্স বাড়ে ট্রান্সমিশন ভোল্টেজ তত বাড়াতে হয়, যেহেতু এই ডিস্টেন্সটা অনেকটা বেশি, অতএব ভোল্টেজটা সর্বোচ্চ যত এখানে অপশান আছে সেটা হলো বেস্ট অ্যান্সার হিসেবে সেটাই উত্তর হবে। যেহেতু 400 কিলো ভোল্ট এখানে নেই, সেই জন্য বেস্ট অ্যান্সার হিসেবে তার সব থেকে কাছাকাছি যে অপশানটা বা সর্বোচ্চ যে ভোল্টেজটা সেটাই উত্তর হয়ে এই দেখ সঠিক উত্তর হবে 150 থেকে 220 কিলো ভোল্ট। বাকি অপশানগুলো ডিস্টেন্সের রেসপেক্টে অনেকটাই কম বলে সেগুলো উত্তর হয়নি। 7 দাগের কোশ্চেনটা দেখো, দ্য পাওয়ার ইজ ট্রান্সমিটেড ফ্রম এ পাওয়ার হাউস অন হাই ভোল্টেজ, হাই ভোল্টেজ কথাটা নিচে দাগ দাও এসি, বিকজ ড্যাশ। পাওয়ার হাউস থেকে পাওয়ারটা হাই ভোল্টেজে কেন ট্রান্সমিশন হয়? দেখো, যত ভোল্টেজ হাই হবে কারেন্টের পরিমাণ তত কম, আর কারেন্টের পরিমাণ যত কমবে ভোল্টেজ ড্রপের হারটাও তত কমে এবং কপার লসের পরিমাণটাও তত কমে। আমরা জানি P = VI cos phi, তাহলে I = P/V cos phi, তাহলে I ইনভার্সলি প্রপোর্শনাল টু cos phi এবং I ইনভার্সলি প্রপোর্শনাল টু V। এবার ইন এ পাওয়ার ট্রান্সমিশন ট্রান্সমিটেড ফ্রম এ পাওয়ার হাউস অন হাই ভোল্টেজ, ভোল্টেজ যদি হাই হয় তাহলে সেক্ষেত্রে সেম পাওয়ারের জন্য কারেন্টের পরিমাণ কমে, আর আমরা জানি কপার লস P = I²R, তাহলে P ডিরেক্টলি প্রপোর্শনাল টু I²। কারেন্টের পরিমাণ কমানো সম্ভব হলে কপার লসের পরিমাণও স্কোয়ার টাইমে কমে যায়, তাহলে লস যদি কমে যায় তাহলে এফিসিয়েন্সি হাই হয়। এবার অপশানগুলো দেখি আমরা। ইলেকট্রিক কারেন্ট ট্রাভেলস ফাস্টার অ্যাট হায়ার ভোল্টেজ, না হাই ভোল্টেজের ক্ষেত্রে ফাস্ট যাবে এরকম না, ইলেকট্রিসিটির যে মানে ভেলোসিটি সেটা ভোল্টেজ হাই হোক লো হোক একই ব্যাপার, ওর সঙ্গে কোনো সরাসরি সম্পর্ক নেই। বি দাগে ইট ইজ মোর ইকোনমিক্যাল ডিউ টু লেস পাওয়ার ওয়েস্টেজ, হ্যাঁ কপার লসটা কম তাহলে পাওয়ার ওয়েস্টেজ কম হয়, তাহলে সেই জন্য এটা মোর ইকোনমিক্যাল হয়, তাহলে বি দাগের বক্তব্যটা সঠিক আছে। ইট ইজ ডিফিকাল্ট টু জেনারেট পাওয়ার অ্যাট লো ভোল্টেজ, না ট্রান্সফরমারের পার টার্নের ভোল্টেজ সেম, টার্ন সংখ্যা বাড়িয়ে বা কমিয়ে যে কোনোভাবে হাই ভোল্টেজ এবং লো ভোল্টেজ করা সম্ভব, তাহলে সেই জন্য সি দাগ উত্তর হলো না, আর এটা ওর কারণ না। ডি ফর ডগে কি বলছে, চেঞ্জ অফ স্টেলিং ট্রান্সমিশন লাইন আর মিনিমাইজড, এটা অপশন বাড়ানোর জন্য দিয়েছে, ওটাও হবে না, তাহলে বি ফর ভয় এখানকার অপশন অনুসারে সঠিক উত্তর হবে। 8 দাগের কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন। সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন কথাটা নিচে দাগ দাও, ইজ জেনারেলি ক্যারিড আউট অ্যাট হুইচ ভোল্টেজ লেভেল, সেকেন্ডারি ট্রান্সমিশন কোন ভোল্টেজ লেভেলে নর্মালি হয়? দেখো, আমাদের জেনারেশনটা নর্মালি 11 কিলো ভোল্ট হয়, তাহলে 11 কিলো ভোল্টে জেনারেশন হলো, ডিস্টেন্স অনুসারে এটাকে ভোল্টেজ হাই করা হয়, সেটা 66 কিলো ভোল্ট হতে পারে, 132 কিলো ভোল্ট হতে পারে, 220 কিলো ভোল্ট হতে পারে, 400 কিলো ভোল্ট হতে পারে, বা 765 কিলো ভোল্ট হতে পারে।
এই যতগুলো ভোল্টেজ এদেরকে বলে প্রাইমারি ট্রান্সমিশন। এটা প্রাইমারি ট্রান্সমিশন। মানে এটা টিসিএল এর ভোল্টেজ। সহজ কথা হলো টিসিএল এর যে ভোল্টেজের ট্রান্সমিশনগুলো হয় সেটাকে প্রাইমারি ট্রান্সমিশন বলে। তাহলে 11 কিলো ভোল্টের জেনারেশন হলো ডিস্টেন্স অনুসারে 66 কিলো ভোল্ট, 130 কিলো ভোল্ট, 220 কিলো ভোল্ট, 400 কিলো ভোল্ট বা 765 কিলো ভোল্ট, এগুলো সবকে প্রাইমারি ট্রান্সমিশন বলে। এবার টিসিএল যখন ডিসিএলকে পাওয়ার বিক্রি করবে ডিস্ট্রিবিউশন কোম্পানিকে, তখন তারা 33 কিলো ভোল্টে পাওয়ার বিক্রি করে। এই যে 33 কিলো ভোল্ট এটাকে বলে সেকেন্ডারি ট্রান্সমিশন। এবার সেকেন্ডারি ট্রান্সমিশন মানে টিসিএল ডিসিএল এর কাছে পাওয়ার হ্যান্ড ওভার করলো। এবার এই পাওয়ারটা ডিস্ট্রিবিউশন কোম্পানি মানে ডিসিএল তার পাওয়ার হাউসে নিল, সেটা আবার 11 কিলো ভোল্টে স্টেপ ডাউন করলো। এই যে 11 কিলো ভোল্ট সেটা গ্রামে গঞ্জের ভেতর দিয়ে বা শহরের রাস্তা দিয়ে যে ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমারের ইনপুটে ঢুকলো 3 ফেজ 3 ওয়্যার হিসেবে। এটা যেহেতু ডিস্ট্রিবিউশন কোম্পানি এই পাওয়ারটাকে হ্যান্ডেল করছে এবং প্রাইমারি স্টেজ এটা হ্যান্ডেল করছে, সেজন্য এটাকে বলে প্রাইমারি ডিস্ট্রিবিউশন। এটা আবার ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমারের আউটপুটে যে আমরা যেটাকে 220 ভোল্টেজ বা 230 ভোল্টেজ আর 440 ভোল্টেজ বলি না, তাহলে 440 ভোল্ট যেটা 440 ভোল্ট নট কিলো ভোল্ট বা সিঙ্গেল ফেজের ক্ষেত্রে 230 ভোল্ট যেটা হয় সেটাকে বলে সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন। তাহলে এই হলো ওভারঅল গল্পটা। তাহলে 11 কিলো ভোল্টের জেনারেশন হলো, সেটা স্টেপ আপ হলো 66 কিলো ভোল্ট, 132 কিলো ভোল্ট, 220 কিলো ভোল্ট, 400 কিলো ভোল্ট বা 760 কিলো ভোল্ট, এটাকে প্রাইমারি ট্রান্সমিশন বলে। সেটা আবার স্টেপ ডাউন করে 33 কিলো ভোল্টে ডিস্ট্রিবিউশন কোম্পানির কাছে যখন বিক্রি করা হয় তখন তাকে বলা হয় সেকেন্ডারি ট্রান্সমিশন। সেকেন্ডারি ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন কোম্পানির পাওয়ার হাউসের পাওয়ার সেটা যখন 11 কিলো ভোল্টে গ্রামগঞ্জের ভেতর দিয়ে বা শহরের ভেতর দিয়ে 3 ফেজ 3 ওয়্যার লাইন করে ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমারের ইনপুট পর্যন্ত যায়, সেই 11 কিলো ভোল্টের ভোল্টেজটাকে বলা হয় প্রাইমারি ডিস্ট্রিবিউশন। যেহেতু এটা ডিস্ট্রিবিউশন কোম্পানি অপারেট করছে সেই জন্য এর নাম ডিস্ট্রিবিউশন, আর যেহেতু প্রাইমারিলি এই পাওয়ারটা ট্রান্সমিশন হচ্ছে সেই জন্য প্রাইমারি ডিস্ট্রিবিউশন ওর নাম। সেটা আবার স্টেপ ডাউন হয়ে ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমারের আউটপুটে যখন যায় সিঙ্গেল ফেজে সেই ভোল্টেজটা 230 ভোল্ট আর 3 ফেজের ক্ষেত্রে 440 ভোল্ট। তাহলে এই ভোল্টেজটাকে বলে সেকেন্ডারি ট্রান্সমিশন সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন। তাহলে এইখানকার অপশন অনুসারে সঠিক উত্তর হবে এ দাগ, যেহেতু আমাকে সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন জানতে চাইছে। এবার 11 কিলো ভোল্ট অবলিক 400 ভোল্ট যেটা লেখা আছে বি ফর বয়, তারপর সে একটা অ্যারো চিহ্ন দিয়ে লিখে রাখো প্রাইমারি ডিস্ট্রিবিউশন। বি ফর বয়ের পাশে একটা অ্যারো চিহ্ন দিয়ে লিখে রাখো প্রাইমারি ডিস্ট্রিবিউশন, যেহেতু 11 কিলো ভোল্ট কথাটা আছে। আর 11/33 এটা কোনো জায়গার ভোল্টেজ না, 440 ভোল্ট বাই 110 ভোল্ট, এখানে 110 বলেছে, এটা আমাদের দেশের অপারেটিং ভোল্টেজ না, সেই জন্য ওটা উত্তর হলো না। তাহলে এখানকার অপশন অনুসারে এ দাগ সঠিক উত্তর। 8 দাগের কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 9 দাগের কোশ্চেনটা দেখো, ফর দ্য ট্রান্সমিশন অফ সেম পাওয়ার কথাটা নিচে দাগ দাও, ডিসি লাইন রিকোয়ার্ড মোর কপার, মোর কথাটা নিচে দাগ দাও দেন অ্যান এসি লাইন। না, ডিসি লাইনের লেস কপার দরকার হয়, কারণ ডিসি লাইনের ক্ষেত্রে আমরা জানি শুধুমাত্র রেজিস্টিভ ড্রপের কারণে ভোল্টেজ ড্রপ হয় এবং পাওয়ার কনজামশন হয়। ফ্রেন্ট এফেক্ট, প্রক্সিমিটি এফেক্ট, এসব কোনো এফেক্ট ডিসির ক্ষেত্রে কার্যকরী হয় না, কারণ ডিসির ফ্রিকোয়েন্সি জিরো হলে এই ফ্রেন্ট এফেক্ট, প্রক্সিমিটি এফেক্ট এগুলো কোনো রকম কার্যকারিতা থাকে না। আর করোনা লসটা অপেক্ষাকৃত অনেক হাই ভোল্টেজে হয় এবং সেম ভোল্টেজে করোনা লসের পরিমাণ নেগলিজেবল হয় বা হয়ই না।
তাহলে সেই জন্য ডিসি লাইন রিকোয়ার্ড মোর কপার দ্যান অ্যান এসি লাইন, এই কথাটা ভুল বলেছে। মোর কথাটা নিচে দাগ দাও, সাইডে একটা অ্যারো চিহ্ন দিয়ে লিখে রাখো লেস। এইবার বিদাকে দেখো কি বলছে, এসি লাইন রিকোয়ার মোর কপার দ্যান এ ডিসি লাইন। হ্যাঁ, বিদাকের বক্তব্যটা সঠিক আছে, সেটাই হয়। বিদাকের পাশে একটা অ্যারো চিহ্ন দিয়ে লিখে রাখো ডিউ টু স্কিন এফেক্ট, প্রক্সিমিটি এফেক্ট, রিঅ্যাক্টেন্স, চার্জিং কারেন্ট। তাহলে কি কি বললাম? ডিউ টু স্কিন এফেক্ট, প্রক্সিমিটি এফেক্ট, রিঅ্যাক্টেন্স আর চার্জিং কারেন্ট। এইসব কারণগুলোর জন্য এসি লাইনের মোর কপার দরকার হয় উইথ রেসপেক্ট টু সেম ভোল্টেজের ডিসি লাইন। সিদাই কি বলছো, বোথ এসি অ্যাজ ওয়েল অ্যাজ ডিসি লাইন ইউ নিড সেম কপার। না, সেম কপার না, ডিসির ক্ষেত্রে কপার কম লাগে, এসির ক্ষেত্রে কপার বেশি লাগে। আর নান অফ দ্য হবে না, তাহলে বি ফর হয় সঠিক উত্তর। 10 দাগের কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইন এ 3 phase 4 wire, 3 phase 4 wire কথাটা নিচে দাগ দাও কেবিল, দ্য ক্রস সেকশনাল এরিয়া অফ ন্যাচারাল কন্ডাক্টর, নিউট্রাল কন্ডাক্টর, নিউট্রাল কন্ডাক্টর কথাটা নিচে দাগ দাও ইজ ড্যাশ। দেখো 3 phase 4 wire এর ক্ষেত্রে কি হয়, কানেকশনটা স্টার কানেকশন হয়, একটা তার একটা তার একটা তার একটা, এটা নিউট্রাল। তাহলে দেখো সিঙ্গেল ফেজ কানেকশনগুলো, এইখানে ধরো লোড থাকবে, এই ফেজ আর নিউট্রাল, এটা মনে করো আর, এটা মনে করো ওয়াই, এটা মনে করো বি। তাহলে রেড আর নিউট্রালে পাওয়ার চলে গেল, রেড আর ইয়েলোর ভেতর পাওয়ার আমরা সিঙ্গেল ফেজ পাওয়ার পেলাম, আর নিউট্রাল আর ব্লুর ভেতরে পাওয়ার আমরা করলাম। তাহলে ভেক্টরিক্যালি যে আনব্যালেন্স কারেন্ট সেটাই শুধুমাত্র নিউট্রাল দিয়ে ফ্লো করে, আর যে কারণে এফেক্টিভ নিউট্রাল কারেন্টের পরিমাণ 3 phase 4 wire যখন থাকে তখন খুব কম হয়, যে কারণে নিউট্রালের সাইজটা অপেক্ষাকৃত কম লাগে। আমরা জানি কারেন্টের পরিমাণের সঙ্গে কন্ডাক্টরের ক্রস সেকশন এরিয়া সমানুপাতিক, যেহেতু ভেক্টরিক্যাল আনব্যালেন্স কারেন্টটুকু শুধুমাত্র 3 phase কানেকশনের ক্ষেত্রে 3 phase 4 wire ক্ষেত্রে ফ্লো করে, সেজন্য নিউট্রাল ওয়্যারের কন্ডাক্টরের ক্রস সেকশনে কম হয়, কারেন্ট কম হলে কম। এবার সেটা একটা আই রুল অনুসারে সেটা হয়, সেটা কত হয়, হাফ অফ দ্য ফেজ কন্ডাক্টর। ফেজ কন্ডাক্টরগুলো যেমন ক্রস সেকশনে দেওয়া হয় তার তুলনায় হাফ দেওয়া হয়, এটা আই রুল, মুখস্থ করতে হবে, বোঝার কিছু নেই, সিধা সঠিক উত্তর। এবার ইকুয়াল টু ফেজ কন্ডাক্টর, যদি শুধুমাত্র সিঙ্গেল ফেজ কানেকশনের কথা বলা হয়, ধরো কোনো একটা গলিতে সিঙ্গেল ফেজ কানেকশনটাই শুধুমাত্র আছে, তাহলে সেই ক্ষেত্রে এই হলো লোড, এই হলো ফেজ, এই হলো নিউট্রাল। তাহলে ফেজ দিয়ে কারেন্ট যাচ্ছে আর নিউট্রাল দিয়ে ব্যাক করছে, তাহলে এখানে কারেন্ট তো অন্য কোনো জায়গায় যাওয়ার প্রভিশন নেই বা ভেক্টরিক্যালি ব্যালেন্স হওয়ারও প্রভিশন নেই। তাহলে সেই ক্ষেত্রে যেহেতু কারেন্টের পরিমাণ সেম থাকে, সেই জন্য ফেজ কন্ডাক্টর এবং নিউট্রাল কন্ডাক্টরের ক্রস সেকশন এরিয়া সেম করতে হয়। তাহলে এখানে লেখা আছে এ দাগে ইকুয়াল টু ফেজ কন্ডাক্টর, এ দাগের পাশে একটা অ্যারো চিহ্ন দিয়ে লিখে রাখো ফর সিঙ্গেল ফেজ 2 wire। সিঙ্গেল ফেজ 2 wire যেখানে কানেকশন থাকবে সেই ক্ষেত্রে ফেজ কন্ডাক্টর এবং নিউট্রাল কন্ডাক্টরের ক্রস সেকশন এরিয়া সেম করতে হয়, কারণ সেক্ষেত্রে ভেক্টরিক্যালি কোনো কারেন্ট ব্যালেন্স হওয়ার কোনো প্রভিশন থাকে না। মোর দ্যান দ্য ফেজ কন্ডাক্টর ওটা হবে না, আর সি দাগে হাফ অফ দ্য ফেজ কন্ডাক্টর। হ্যাঁ, আই রুল অনুসারে সি দাগটাই সঠিক উত্তর হবে, যেহেতু 3 phase 4 wire কানেকশন জানতে চাইছে সেই জন্য।